ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। ঘটনাটি আমার ছেলেবেলার, কিন্তু সেদিন এর রহস্য উদ্ঘাটন করার মতো আমার বুদ্ধি হয়নি। আজ এই ঘটনার কথা মনে করলে এখনো গা শিরশির করে ওঠে। তখন আমার বয়স কত হবে, 4, 5 কি 6। আমরা তখন গোবরডাঙ্গায় আমাদের গ্রামের বাড়িতে থাকতাম। আমাদের গ্রাম এখন বেশ বড় শহর হয়ে গেছে, কিন্তু সেই সময় ছিল অজপাড়া গাঁ। চারিদিকে ছিল ঝোপঝাড়, ডোবা আর আমবাগান। আর আমরা যে পাড়ায় থাকতাম সে পাড়ার নাম যুগি পাড়া। পরপর কিছু বাড়ির পরই রেল স্টেশন পর্যন্ত 1 মাইল ছিল বন বাদার। চারদিকে আমবাগান থাকায় আমরা জ্যৈষ্ঠ মাস হলেই আম কুড়ুতে বেরোতাম। সকাল দুপুর আমবাগানেই পড়ে থাকতাম। আমাদের বাড়ির ঠিক পেছনে ছিল হাজারি বিশ্বাসের বাড়ি। হাজারি বিশ্বাস দিন মজুর খাটত, এর ওর বাড়ি। তার বইয়ের নাম ছিল গুরুদাসী। আমার বাবা মা তাকে গুরুদাসী বলে ডাকতেন। দেখা দেখি আমিও নাম ধরেই ডাকতাম। হাজারি বিশ্বাস ও গুরুদাসীর একটি ছেলে ছিল। ছেলেটির বয়স বছর 2 হবে। গুরুদাসী আমাদের বাড়িতে আসতো ছেলেটিকে নিয়ে। মা খুব ভালোবাসতেন ছেলেটিকে, এটা ওটা খেতে দিতেন। গুরুদাসী ভীষণ ভালোবাসতো ছেলেটিকে। শীতকালে একটু সন্ধে হলেই মাকে বলতো, ঠিক হ্যাঁ, আমি এখন বাড়ি চললুম মাসিমা। হ্যাঁ হ্যাঁ, ছেলেটার ঠান্ডা লাগবে কিনা। মা বলতেন, তোর তো বড় বাতি হয়েছে গুরুদাসী, এখন তো 4টেও বাজেনি। নেহি মাসিমা, দেখছেন না রোদ রোদ, আরে ধূপ পড়ে যায় এসেছে। কাল থেকে আবার ছেলেটার গা গরম হয়েছে। কই গায়ে হাত দিয়ে দেখি। তুই দেখলি বটে গুরুদাসী, গা তো পাথরের মতো ঠান্ডা। নেহি মাসিমা, কাল রাতে গরম হয়েছিল, একটু সর্দিও ছিল। আমি ওই তুলসী পাতার রস বেটে রস করে খাইয়েছি। হাজারি প্রায় ধেনো মদ খেয়ে বাড়ি ফিরত আর গুরুদাসীকে ধরে পেটাতো। আমরা শুনতে পেতাম গুরুদাসী চেঁচিয়ে কাঁদছে। একদিন বাবা গিয়ে বাধা দিতেন, হাজারি, ফের যদি বইয়ের গায়ে হাত দিয়েছ তাহলে তোর একদিন কি আমার একদিন। হাজারি ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলতো, দেখুন না ছোট বাবু, বাড়ি ফিরলাম কিছুতেই দরজা খুলে দেবে না। না মানলে কি এরা শায়েস্তা হয়? ওকে মেরে তবে আমি জেলে যাব। বাবা বলতেন, তুই রোজ নেশা করে বাড়ি ফিরবি আর দরজা খুলে দেবে কেন? সারা রাত উঠোনে পড়ে থাক, তখন মজা বুঝবি। গুরুদাসী এসে দুঃখ করত মায়ের কাছে। এই মানুষটাকে নিয়ে কি করি বলুন তো মাসিমা? যা রোজগার করবে মদ খেয়ে সব উড়িয়ে দিবে। হ্যাঁ, ছেলেটা একটা বিস্কুট খেতে চেয়েছিল, আজ 1 মহিনা হয়ে গেছে, তা একদিনও নিয়ে এলো না। কি আর করবি বল, তোর ভাগ্য। এই নে একটা পয়সা নে, 55 দোকান থেকে বিস্কুট কিনে ছেলেকে দিস। ছেলেটা চেহারা দিনে দিনে কিরকম হয়ে যাচ্ছে, ও বোধ হয় আর বাঁচবে না মাসিমা। এই ছেলেটার জন্যই তো যত ঝঞ্ঝাট আমার। ষাট অমন কথা মুখে আনিস নে গুরুদাসী, বাছার এতে অকল্যাণ হবে। আহা, বেঁচে পড়তে থাক, ওই ছেলেই দেখবি বড় হয়ে তোর দুঃখ দূর করবে, মানুষ হবে। হ্যাঁ, তাহলেই হয়েছে। ছোট লোকের ঘরে কেউ কি মানুষ হয় মাসিমা? ওসব কথা বলিস নি গুরুদাসী, ছোট লোক আবার কি কথা? মানুষ নিজের কর্মদেশেই তার ফল পায়,
হাজারি লেখাপড়া শেখেনি, কুসঙ্গে মিশলো, তাতেই তো গোল্লাই গেল। তোর ছেলেকে যদি লেখাপড়া শেখাস তাহলে দেখবি সে অনেক বড় হবে। সেই গুরুদাসী একদিন 3 দিনের অসুখে পট করে মরে গেল। সান্নিপাতিক জ্বর হয়েছিল। প্রথম দিন জ্বর অবস্থাতেই সব কাজকর্ম করেছে, দ্বিতীয় দিন আর বিছানা ছেড়ে উঠতে পারেনি। আমাকে নিয়ে মা দেখতে গিয়েছিলেন। হাজারি সকালে কোথায় কাজ করতে বেরিয়েছে, সারাদিন পাত্তা নেই। আমার বাবাও সারাদিন বাড়ি থাকেন না। গ্রামের সুধীর ডাক্তার হাড় কঞ্জুস, বিনা পয়সায় কোনো রোগী দেখবে না। জ্বরে গুরুদাসীর গা পুড়ে যাচ্ছে। কে ওকে ওষুধ দেয়, কে পথ্য দেয়। ছেলেটা একা একা উঠোনে ধুলো কাদা মেখে ঘুরে বেড়াচ্ছে। মা বললেন, খোকার বাবা না এলে ডাক্তারকে তো খবর দিতে পারবো না। আমি তোর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি গুরুদাসী, আর দুধ সাবু পাঠিয়ে দিচ্ছি। গুরুদাসী মার হাত জড়িয়ে ধরে বলল, আমি মারা গেলে আমার এই বেটাটার কি গতি হবে মাসিমা? আহ, অত উত্তেলা হচ্ছিস কেন? তুই সেরে উঠবি। জ্বর কি কারোর হয় না? বাবা ভট্টাচার্যি পাড়া থেকে ফণি ডাক্তারকে ডেকে আনলেন। ফণি ডাক্তার গরিবের মা বাপ, ডাকলে সবার বাড়ি যান, পয়সার দিকে তাকান না। তিনি এসে বললেন, বড় দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আগে হলে সদর হাসপাতালে পাঠাবার কথা বলতুম। সেদিন রাতে গুরুদাসী মারা গেল। গুরুদাসীর ছেলের নাম অনিল। তাকে বলা হলো মা গঙ্গা নাইতে গেছে। ছোট ছেলে, কি বুঝলো কে জানে। দেখতাম গুম হয়ে বসে থাকতো, কান্নাকাটি তেমন করতো না। হাজারি রান্না করে ছেলেকে খাইয়ে কাজে যেত দুপুরে, আবার ফিরত রাতে। এর মাসখানেক পরে শুনলাম হাজারি আবার বিয়ে করেছে। নতুন বউয়ের নাম শ্যামা। শ্যামার বাপের বাড়ি 4 ঘাট। তারও বয়স হয়েছে। কেউ কেউ বলল শ্যামার নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। শ্যামা পাড়ার কারোর সঙ্গে বেশি মিশত না। আমার মা একদিন যেচে আলাপ করতে গিয়েছিলেন। শ্যামা তাকে বেশি পাত্তা দিল না। তাতে মা অত্যন্ত রেগে গেলেন। শুনলাম বাবাকে বলছেন, বউটা না একেবারে মুখ পুরি। বাবা বলছেন, তোমার যাওয়ার দরকারটাই বাকি। আমি যাই ছেলেটার মুখ চেয়ে। আহা, ছেলেটার কি দুঃখ। সত্যি ছেলেটার বড় দুঃখ। প্রায় দেখতাম শ্যামা অতটুকু ছেলেকে লাঠি দিয়ে মারছে। ছেলেটি তার স্বরে চিৎকার করছে। শেষে মা একদিন গিয়ে বলল, আহা, বাচ্চাটাকে অমন করে মারছো কেন মা? শ্যামা বলে উঠল, মারছি বেশ করছি, যাকে সামলাতে হয় সেই বোঝে। এমন আলুনি দরদ সবাই দেখাতে পারে। হ্যাঁ, আগে ছেলেটি আমাদের বাড়ি আসতো। শ্যামা তার বেরুনো বন্ধ করে দিল। বাবা একদিন হাজারিকে বলতে গেলেন। হাজারি বলল, কি করব ছোট বাবু, ছোট বউয়ের মুখের ওপর কথা বলতে গেলে আবার আর এক অশান্তি। তার উপর যখন সব ভার, তখন শাসন করবার ভার তুলে না দিয়ে উপায় নেই। কিছুদিন পরের কথা। জ্যৈষ্ঠ মাসের এক বিকেল, আমি আম কুড়োতে কুড়োতে রেল লাইনের ধারে গলায় দড়ি বাগানে গিয়েছি। ওখানে কে একবার গলায় দড়ি দিয়েছিল, তারপর থেকে নাম হয়ে গেছে গলায় দড়ি বাগান। কেউ কোথাও নেই। ঝোঁকের মাথায় এত দূর চলে এসেছি। হঠাৎ দেখি আমার সামনে একজন মেয়ে ছেলে আম কুড়োচ্ছে। ভালো করে তাকিয়ে দেখতেই মেয়ে ছেলেটি আমার দিকে ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। তাকিয়ে দেখি মেয়ে ছেলেটি আর কেউ নয়, গুরুদাসী। আমাকে অবাক হতে দেখে গুরুদাসী বলল, কি কালি, আমাকে দেখে অবাক হয়ে গেছো তাই না? তুমি তুমি মরে গেছো না? কে বললে? এই তো আমি তোমার সামনে। তা
তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? ওইখানে আমাকে মারধর করে, আমি তাই চলে এসেছি। তোমার ছেলেকে নিয়ে যাও, তাকে যে তার নতুন মা ভীষণ মারে। আমি সব জানি, কিন্তু আমি ওকে এখন নিয়ে আসবো না। মাসিমা বলেছি ও অনেক বড় হবে, ভদ্রলোক হবে, লেখাপড়া শিখবে। তুমি এখানে কি করছো? আমি আম কুড়াচ্ছি। এই দুটো আম আমি আমার খোকার জন্য তোমাকে দিলাম। তুমি কিন্তু বলো না কে দিয়েছে, শুধু তুমি হাতে করে নিয়ে নিয়ে দিয়ে তাহলেই হবে। এই বলে গুরুদাসী আম দুটো মাটিতে রেখে দিল। দেখলাম সুন্দর পাকা দুটো আম, কিন্তু আম দুটো আমার হাতে না দিয়ে কেন মাটিতে রেখে দিল তা বুঝলাম না। আমি আম দুটো হাতে করে নিতে গুরুদাসী আবার বলল, কালি, একটু কথা কাউকে বলবে না বলো? বলবো না। আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে কাউকে বলতে পারবে না কিন্তু। বেশ, বলবো না। আমি বাড়ি ফেরার পথে আম দুটো হাজারির বাড়িতে দিয়ে এলাম। হাজারি বাড়ি ছিল। আমি বললাম, আচ্ছা, কিন্তু তুমি এত দূরে এসেও দেখা করবে না? নাহি, আর একটা কথা, আমার কথা কাউকে বলো না কিন্তু, হ্যাঁ? আমি বাড়ি ফেরার পথে আম দুটো হাজারির বাড়িতে দিয়ে এলাম। হাজারি বাড়ি ছিল। আমি বললাম, মা দিয়েছে। সে সময় বয়স এত কম, সকলের সব কথা বিশ্বাস করতুম। হাজারির বউ যে বলল সে মরেনি, আমি তাই বিশ্বাস করলাম। দিন 10 পর একদিন সন্ধ্যের সময় আমি একা একা ঘরে বসে আছি। মা পুকুরে গা ধুতে গেছে। হঠাৎ দেখি আমার ঘরের দরজায় গুরুদাসী। আমি বললাম, ও মা, তুমি কখন এলে? এইমাত্র। তোমার নাম আমি খোকাকে দিয়েছিলাম। হ্যাঁ জানি, কিন্তু সে আম ওরা খোকাকে খেতে দেয়নি। তুমি কি করে জানলে? আমি সব জানতে পারি। খোকাকে দেখবে নাকি? না, দেখলে বড় কষ্ট হবে। তোমার কাছে এসেছি, খোকাকে শশাটা দিও। তুমি কোথায় পেলে? গুরুদাসী সে কথার কোনো উত্তর না দিয়ে একটা বড় শশা মাটিতে নামিয়ে রাখলো। আমি বললাম, আচ্ছা, কিন্তু তুমি এত দূরে এসেও দেখা করবে না? নাহি, আর একটা কথা, আমার কথা কাউকে বলো না কিন্তু, হ্যাঁ? গুরুদাসী বলল। শশাটা পরদিন গিয়ে হাজারির বউকে দিয়ে এলাম। এর কদিন পর পরই গুরুদাসী আমার সঙ্গে দেখা করতে আসতে লাগলো প্রতিদিন। সে এটা ওটা নিয়ে আসে। একদিন নিয়ে এলো এক প্যাকেট বিস্কুট। কিন্তু আমি রোজ রোজ এত জিনিস দিই বা কি করে? হাজারি এর মধ্যে বলেছে, কালী বাবু, তুমি এত জিনিস পাও কোথা থেকে বলো তো? আমি বলি, মা দিয়েছে। কিন্তু একদিন ধরা পড়ে গেলাম। মাকে বোধহয় শ্যামা জিজ্ঞেস করেছিল সত্যি সত্যি মা পাঠায় কিনা জানতে। মা তো গাছ থেকে পড়লো, আর বাড়ি ফিরতেই আমার ডাক পড়লো। খোকা, গুরুদাসীদের বাড়িতে তুই নাকি বিস্কুট মিষ্টি এসব দিয়ে বলেছিস আমি পাঠিয়েছি। ওসব জিনিস কোথা থেকে পেলি তুই? হতচ্ছাড়া ছেলে, নিশ্চয়ই পয়সা চুরি করে তুই এসব কিনেছিস। সেই মুহূর্তে মা আমাকে ধরে চালাকাট দিয়ে বেদম মারতে শুরু করে দিলেন। যন্ত্রণায় আমার দেহ কুঁকড়ে গেল, তবু আমি কাঁদলাম না, দাঁতে দাঁত কামড়ে পড়ে রইলাম। অনেক রাতেই দেখি আমাকে কে ডাকছে। আমি ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি গুরুদাসী। এত রাতে তুমি? রাতি মন কি, রাত না হলে তোমাদের সঙ্গে চুপি চুপি দেখা করব কি করে, হ্যাঁ?
আজ আবার কিছু এনেছি নাকি? না, ওকে কিছু দেওয়ার মানে হয় না, কোনোটাই ওর কাছে যায় না। আমি ভেবেছি ওকে আমার কাছে নিয়ে যাব। তাই যাও। আমি আমি আজকে কত বকা খেলাম তোমার জন্য, জানো? তোমার জন্য আমি মিচি মিচি মার খেলাম। আহারে, আমি একদম বুঝতে পারিনি তোমাকে মাসিমা এর জন্য মারবেন। তুমি তো সত্ত্বেও সে আমার কথা বলে দাওনি, তাতে আমি খুব খুশি হয়েছি। আমি মুখ্য মানুষ, ছোট লোক, তুমি বামনের ছেলে, তোমাকে আমার আশীর্বাদ করতে নেই। তবে আমি তোমার চেয়ে বয়সে বড়, সেই সুবাদে বলছি তোমার ভালো হবে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, দেখলাম গুরুদাসীর চোখ ছলছল করছে। আমি তাকে আরো কি কি প্রশ্ন করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম গুরুদাসী নেই। হঠাৎ কি করে সে এলো, কি করে গেল, তা বুঝতে পারলাম না। এর কিছুদিন পরে আমরা বেনারস চলে যাই। বেনারস থেকে ফিরি 1 বছর পরে। আমাদের পাড়াটার ওই 1 বছরে অনেক পরিবর্তন হয়েছে মনে হলো। ইতিমধ্যেই দেশ স্বাধীন হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে, জঙ্গল কেটে অনেক লোক ঘর বাড়ি তৈরি করে ফেলেছে। আমাদের বাড়ির পেছনেই হাজারিদের বাড়ি। দেখলাম সেই বাড়িতে অন্য লোক। মা গিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, তোমরা কারা? হাজারিরা কোথায়? একজন মহিলা এসে উত্তর দিল, আরে আমরা এখানে নতুন এসেছি, এই বাড়িতে ভাড়া আছি। প্রথমে স্টেশনের কাছে একটা বাড়িতে ছিলাম, হ্যাঁ, তারপর এই বাড়িতে ভাড়া পাই। বাড়ির মালিক হাজারির দ্বিতীয় পক্ষের বউ আর তার প্রথম পক্ষের বাচ্চা ছেলে একদিন কলেরায় মারা যায়। হাজারি বাড়ি ভাড়া দিয়ে বিবাগী হয়ে এদিকে ওদিকে ঘোরে, প্রতি মাসে এসে এক সময় ভাড়াটা নিয়ে যায়। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন?